আসসালামু আলাইকুম। আপনারা জানেন সব সময় আমি বিভিন্ন গুণী ব্যক্তির কথা শুনি, বিভিন্ন যারা তাদের নিজ নিজ কর্মে যারা নিজেকে ছাড়িয়ে গিয়েছেন, যারা সফল হয়েছেন তাদের কথা শুনি। আমরা শুনি যারা নবাগত কানাডায় এসেছেন বা আসেন তাদের কথা শুনি। তাদের কাছ থেকে যে আমরা ইনফরমেশন পাই সেই ইনফরমেশনটুকু আপনাদের সাথে আমরা শেয়ার করি। তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা জানেন সেখান থেকে আপনারা আমি বিশেষ করি কিঞ্চিত হলেও উপকৃত হন এবং সেই যে অভিজ্ঞতা আপনারা কাজে লাগান। তো আজকে আমার বামে যাকে বসা দেখছেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক নির্বাচিত কাউন্সিলর জনাব ইলিয়াসুর রহমান ইলিয়াস। তিনি নারীর টানে ফিরে যান, আমরা এসে থেকে যাই। তিনি বারবার আসেন কানাডায়, আবার ফিরে যান। তো আসেন এখানে আমাদের মায়ায় ভালোবাসায় বা আমরা বাঙালিরা কেমন আছি সেটি দেখতে আসেন। আবার মাস দুয়েক থেকে আবার এলাকার মানুষ, দেশের মানুষ, সিলেটের মানুষের মায়ায় চলে যান। কারণ তিনি একজন রাজনীতিবিদ, তিনি রাজনীতি করেন। সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগের সাথে তার ওতপ্রোতভাবে যিনি জড়িত, কিন্তু আওয়ামী লীগ যদিও করেন কিন্তু তিনি বড়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে কখনো আমি দেখিনি। তিনি কোনো মতে একটি সংগঠন করেন, সেই সংগঠনের পতাকা তলে থাকতে চান কিন্তু নেতা হতে চাননি তিনি কখনো। আজকে তিনি আমার পাশে বসা, আমি সৌভাগ্যবান। আজকে ঈদের ৩য় দিন তাকে পেয়েছি। তো আমি মনে করলাম যে আপনাদের যেহেতু আপনাদের সামনে বিভিন্ন গুণী ব্যক্তির কথা শুনি, তা আমার দৃষ্টিতে ইলিয়াসুর রহমান ইলিয়াস একজন গুণী ব্যক্তি। তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তার চলা ফেরা, কথা বার্তা, তার যে কমিটমেন্ট, সেই জন্য আমি তাকে অনেক পছন্দ করি। তো ইলিয়াস ভাই, আপনি কানাডায় এসেছেন ঈদের ৩-৪ দিন আগে, অর্থাৎ রমজান 25 রমজান বা 26 রমজানে। তো আপনাকে কানাডায় স্বাগতম জানাচ্ছি আমি। আপনি কানাডায় এসেছেন, আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনি এসেছেন তো আপনার অনুভূতির কথা জানতে চাচ্ছি, যেহেতু আপনি এসেই ঈদ পেলেন এবং দেশে ঈদ অবশ্যই মিস করেছেন। তো এই যদি এই অনুভূতির কথাটুকু আপনি যদি বলেন তাহলে আমরাও জানতে পারলাম, এবং দেশের ঈদ আপনি মিস করেছেন, সেখানে দেশের মানুষের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে তো আমাদের এই ক্যামেরার সামনে বলতে পারেন আপনি, প্লিজ। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সিলেক্ট টু কানাডা এর মেইন পৃষ্ঠপোষক, যিনি প্রত্যেক সময় বিভিন্ন ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে লাইভ করে থাকেন এবং দেশের প্রতি যার টান আছে, এবং যিনি এই বাংলাদেশে একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমি সবসময় সিলেট টরন্টো টু কানাডা সিলেট যে লাইভ হয় এটা আমি সবসময় দেখি, আমার কাছে ভালো লাগে। বিশেষ করে আমরা যারা আমাদের দেশের মানুষ সবসময় বিদেশমুখী থাকে, এবং এই টরন্টোতে আসলে বা কানাডাতে আসলে কি সুযোগ সুবিধা পাবে, কিভাবে চলাচল করতে পারবে, কতটুকু জীবন উন্নয়ন ঘটাতে পারবে, সে বিষয়ে আপনি আপনার এই কানাডা টু সিলেট এই প্ল্যাটফর্মে আপনি তুলে ধরেন। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই সিলেটবাসীর পক্ষ থেকে। বিশেষ করে এই বছর আমি আমার জনগণকে ছেড়ে, আমি যেহেতু জনপ্রতিনিধি ছিলাম, বিগত নির্বাচনে আমি জনপ্রতিনিধি হতে পারি নাই, তাই এই বছর আমি আমার জনগণের সাথে ঈদ করতে পারি নাই। আমি ঈদের ঠিক আগে এই দেশে এসেছি এবং এখানে আমি ঈদ উদযাপন করেছি। এখানে ঈদ উদযাপন করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, এখানে আমি আগেও অনেকবার এসেছি এবং দেখেছি এখানের যে কমিউনিটি আগে যেভাবে ছিল এখন কিন্তু অনেক বেশি গ্রো
এই গড় করেছে এই কমিউনিটি। আমি আশা করব আরো যেভাবে লোক এই কানাডাতে আসছেন আরো আসবেন, এবং কানাডাতে আসলে কোনো লোক তার জীবনের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছে সেটা যে পূরণ হবে না সেটা নয়। আশা করি অনেকের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এবং হবে। হয়তো কেউ 2 দিনে করবে, কেউ 5 দিনে করবে, 7 দিনে করবে, এইভাবে আর কি তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনারা আসেন এবং এই কানাডাতে আমাদের বাঙালি কমিউনিটি তথা সিলেটি কমিউনিটি যেভাবে গড়ে উঠছে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন এবং পৃথিবীর বুকে আমাদের এই বাঙালি জাতিকে একটি উজ্জ্বল একটি বড় জায়গায় নিয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি। কানাডাতে আসলে আপনার অনেক কিছু স্বীকার করার বা দেখার সুযোগ আছে। আপনারা সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের মান মর্যাদাকে উন্নত করবেন এবং পৃথিবীর বুকে বাংলাদেশের মর্যাদা যাতে আরো উন্নয়নের দিকে যায়, আরো উচ্চতে উঠে, সেটা করবেন। আমি এই বছর কানাডাতে এসে যেটা উপলব্ধি করলাম, আগে আমি আজ থেকে 6-7 বছর আগে আমি যখন প্রথম কানাডাতে আসি তখন কানাডার বর্তমান যে অবস্থা এরকম অবস্থা ছিল না। আমি ডেনফুটে এসে গুটি কয়েক মানুষ, আমি যেখানে বাঙালি পাড়া হিসাবে পরিচিত ডেনফুট, সেখানে গুটি কয়েক মানুষকে সাথে আড্ডা মারতাম। আমি ঈদের 4-5 দিন আগে যখন আসি, এসে ডেনফুটে যাই, বাঙালি লোকারণ্য ডেনফুট, এত লোক আমি আর আগে কখনো দেখিনি। বিশেষ করে ঈদের আগের দিন রাত্রে ডেনফুটে আমাদের বাঙালি মেয়েরা যেভাবে টেবিল নিয়ে বসে বাঙালি মেয়েদেরকে মেহেদি পরিয়ে দিয়েছেন এবং এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, হাজার হাজার মানুষ সবাই ঘর থেকে বাইরে এসে ঈদ উৎসব কিভাবে উদযাপন করা যায়, কিভাবে ঈদকে একটি উৎসবে, বড় একটি উৎসবে রূপান্তরিত করেছে ঈদের আগের দিন রাত্রে, সেটা দেখে আমি আপ্লুত হয়েছি। এমন বড় কমিউনিটি, এমন বড় সুযোগ আগে আর কখনো আমি দেখিনি। এটা দেখে আমি উৎফুল্ল হয়েছি। আমি মনে করি যে ডেনফুটকে বাঙালি পাড়া হিসাবে এই টরন্টোর মেয়র ঘোষণা করেছেন, সেটাকে আরো বড় পরিসরে নিয়ে এবং এই বাঙালি পাড়াকে কানাডার একটি সুন্দর ভদ্র মার্জিত এলাকা হিসাবে আমরাই এটাকে গড়ে তুলতে হবে, যেহেতু এটা বাঙালি পাড়া হিসাবে মেয়র মহোদয় ডিক্লেয়ার করেছেন। আমি আশা করব এখানে যারা আসবেন, যারা আসছেন, সবাই আমাদের দেশের কথা চিন্তা করে, দেশের বাঙালিদের কথা চিন্তা করে, বাংলাভাষীদের কথা চিন্তা করে আমাদের মান মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, যাতে বলা যায় বাঙালিরা বাঙালি একটি জাতি, সুন্দর জাতি, সুশৃঙ্খল জাতি, সেটা আমরা পৃথিবীর বুকে যাতে ধারণ করতে পারি। মানুষ যাতে বিভিন্ন জাতের মানুষ এই কানাডাতে আছে এবং কানাডা এমন একটি দেশ যেখানে কোনো ক্রাইম নেই, কোনো চিন্তাই নেই, কোনো রাহাজানি নেই। সব, আপনি যদি বাসে উঠেন সেইখানেও যদি কোনো বয়স্ক লোক দেখেন, দেখবেন অপ্রাপ্তবয়স্ক বা কম বয়সী লোক উঠে এই বয়স্ক লোককে তার জায়গা ছেড়ে দিয়ে বসার জন্য বলবে। এইটাই হলো কানাডা। সেই দিক বিবেচনা করে যাতে আমরা বাঙালিরা চলতে পারি, আমরা যাতে সেইটাকে পুঁজি করে আমরা আমাদের মান সম্মান বাড়াতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং এই যেভাবে কমিউনিটি গ্রো হচ্ছে সেটা যেন আরো বেশি কাজে লাগিয়ে আমরাও যেন একদিন এই দেশে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে এই দেশের কাজে আত্মনিয়োগ করতে পারি, সেটাই আমি কামনা করি। ভাই, আমার একটি প্রশ্ন, আমরা যারা নতুন আসছে ইদানিংকালে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আপনি ঈদের চাঁদ রাত বা এর পরে অনেক মানুষ দেখেছেন। এটি আমার মনে হয় 6 মাস আগেও আপনি তা দেখেন, খেয়াল করেননি বা এত মানুষের উপস্থিতি। বাট এই মানুষ যে এসেছেন বা যারা আসছেন
তাদের কি অপরচুনিটির জায়গা আছে মনে করেন কানাডায়? তারা কি ভবিষ্যতে তাদের নিজেদেরকে গড়ে নিতে পারবেন? আমি মনে করি কানাডা তো শুধু টরন্টো না, কানাডা বিশাল একটি দেশ। এখানে আমেরিকা মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি দেশ হলো কানাডা। কানাডায় অনেক প্রভিন্স আছে। আমরা সবাই যদি শুধু টরন্টো মুখে থাকি তাহলে কিন্তু অপরচুনিটি কম থাকবে। আমাদেরকে বিভিন্ন প্রভিন্সে ছড়িয়ে ছিটিয়ে গেলে ইনশাল্লাহ আমি মনে করি এই অপরচুনিটি কোনো ব্যাপারই না। এটা আজকে যেভাবে এক সময় মানুষ বাঙালিরা আমেরিকা নিউ ইয়র্কে সবাই নিউ ইয়র্ক চলে যেত, কিন্তু এখন নিউ ইয়র্ক বাঙালি আছে ঠিক আছে, কিন্তু নিউ ইয়র্ক থেকে মানুষ কিন্তু মিশিগান, বাফেলো, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় এখন কিন্তু তাদের জবের কোনো অভাব নেই। ঠিক তেমনি ভাবে আমরা যদি টরন্টোতে এসে টরন্টোমুখী না হয়ে আমরা ক্যালগেরি আছে, আপনার মন্ট্রিয়েল আছে, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, এই বিভিন্ন যে প্রভিন্স গুলো আছে, এই প্রভিন্স গুলো যদি আমরা আমাদের জব খুঁজি বা আমরা যাই, ইনশাল্লাহ এটা কোনো ব্যাপারই না। যে এই টরন্টো থেকে আপনার ক্যালগেরি যেতে 3-3.5 ঘন্টা সময় বিমানে লাগে, তাহলে বলেন কত বড় একটা দেশ। যে বাংলাদেশ থেকে আমরা দুবাই যেতে 3-3.5 ঘন্টা সময় লাগে, সেই জায়গায় একটি দেশের একটি প্রভিন্স থেকে আরেকটি প্রভিন্সে যেতে 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। সেটা জবের বা কাজের কোনো অভাব হবে বলে আমি মনে করি না। সেটা আমরা সুযোগ সৃষ্টি করতে হবে, আমরা অপরচুনিটি আমরা সৃষ্টি করতে হবে। সেটা আমাদের কি করতে হবে? আমরা সবাই মনে করি যে আমরা টরন্টোতে থাকবো, আমরা টরন্টোতে কাজ করব, আমরা এখানেই আমাদের, তাহলে কিন্তু অপরচুনিটি কম হবে। সেজন্য আমাদের বাঙালিদের, আমরা যারা আসছেন বা আসবেন, সবাই সেটা চিন্তা ভাবনা করে যাতে আমরা টরন্টোমুখী না হয়ে টরন্টোর বাইরে আমরা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারি, সেদিকে আমরা খেয়াল রেখে কাজ করলে ইনশাল্লাহ এখানে অনেক অপরচুনিটি আছে। আমরা শুনলাম আপনার কথাগুলো। আমরা বিশ্বাস করি তারা, যারা আমাদের অডিয়েন্স আছেন, যারা আমাদের ফলোয়ার্স আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা কিছুটা হলেও কাজে লাগবে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি তো অনেকদিন ধরেই এই কানাডায় টরন্টো সিটিতে আসা যাওয়া করছেন এবং বিভিন্ন প্রভিন্সে, ইভেন আপনি নিউ ইয়র্কে প্রায় সময় আসেন। বিশেষ করে কানাডার ক্ষেত্রে এখন যারা আসতে চাচ্ছেন বাংলাদেশে, বা যারা ভিসা প্রসেসিং করছেন, বা অনেকে এটা শুরু করেননি, তো তাদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? যে তারা যারা আসতে চাচ্ছেন তারা কি আসবেন, আসলে তাদের কি প্রস্তুতি নিয়ে আসা দরকার, বা তারা আসলে এখানে কি তাদের অপরচুনিটি কি তাদের জন্য থাকবে? আমি কাউকে নিরুৎসাহিত করব না। আমাদের বিশেষ করে সিলেট কমিউনিটির সিংহভাগ যে রেমিটেন্স, সেটা দেশের বাইরে থেকেই যায়, এবং সিলেটের লোকেরা বিশেষভাবে বিদেশমুখী। তাই আমি বলবো, যেহেতু এই কানাডাতে আসার একটি সুযোগ আছে, আপনারা আসেন, আসলে খারাপ হবে না। হয়তো প্রথমে কিছুদিন একটু কষ্ট করতে হতে পারে, কিন্তু তারপরেও আমার কাছে, আমি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে ঘুরেছি, আমি দেখেছি এখানে, যেহেতু কানাডা একটি ওয়েলফেয়ার কান্ট্রি, এখানে আসলে আপনি মোটামুটি ভাবে প্রথমে চলতে পারবেন, আপনার অসুবিধা হবে না। আপনারা আসেন, এবং আমি যেটা বলি, আপনারা আইসা শুধু টরন্টো মুখেও না হয়ে টরন্টোর বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, বিভিন্ন প্রভিন্সে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। এই আলোকে আপনারা এই চিন্তা ভাবনা নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আপনারা টরন্টো কানাডাতে আসেন। আমার মনে হয় এখানে যেহেতু একটা সুযোগ এসেছে, আমরা সেই সুযোগকে কাজে লাগাই, এবং কাজে লাগিয়ে বাংলাদেশের রেমিটেন্সকে একটি ভালো জায়গায় নেওয়ায় আমরাও সামিল হই। এটাই আমি আপনাদের কাছে বলবো। আর বিশেষ করে আমি যেহেতু জনপ্রতিনিধি ছিলাম, আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমি এই ঈদ উল ফিতর আমি টরন্টোতে করেছি। আমার ইচ্ছা ছিল যে
ঈদগাহ আমি এবং আমার সাবেক মেয়র আরিফুল হক সাহেব তৈরি করেছিলেন পাঠানটুলা নবাবী ঈদগাহ। সেই ঈদগাহে নামাজ পড়ার হয়তো এই বছর আমার প্রথম জামাতে শরীক হওয়ার সুযোগ হয় নাই। ইনশাআল্লাহ আমি আগামীতে, যেহেতু এই ঈদগাহ নির্মাণে আমাদের মাননীয় মেয়র আরিফুল হক সাহেব এবং আমি অবদান রেখেছি, আগামীতে আমি সেই ঈদগাহে নামাজ পড়ার আশা ব্যক্ত করছি এবং আমি আমার দেশবাসী, আমার ওয়ার্ডবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন এতক্ষণ মূল্যবান আলোচনা শুনলেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর জনাব ইলিয়াসুর রহমান ইলিয়াস সাহেবের তার মূল্যবান কথাগুলো শুনলেন। আমি বিশ্বাস করি আপনাদের অনেক পরামর্শ সেখান থেকে আপনারা পেয়েছেন এবং এই পরামর্শের মাধ্যমে আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। কারণ তিনি যে কথাগুলো বলেছেন সেটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। তিনি বলেছেন অপরচুনিটি আছে কানাডায়, অপরচুনিটির জায়গা হচ্ছে কানাডা। আর এই কানাডায় যদি আপনারা আসেন, তবে আসলে যেন টরন্টোমুখী না হন, সবাই যেন টরন্টোমুখী না হয়ে আপনারা তার কথাগুলো শুনলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ইতিমধ্যে ভ্রমণ করেছেন। তার অভিজ্ঞতার ঝুলি অনেক অনেক বড়, তার অভিজ্ঞতার ঝুলি। তিনি সেই অভিজ্ঞতা থেকে তার কথাগুলো বলেছেন। তিনি কানাডায় বিভিন্ন সময় আসেন, তার সেই আশা সুবাদে আমিও তার সাক্ষাৎকারটি নেওয়ার সুযোগ হয়েছে। শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যারা অডিয়েন্স আছেন, যারা ফলোয়ার্স আছেন, যারা ফলো করেন সিলেট টু কানাডা, তাদের জন্য, তারা যাতে নিজেদেরকে প্রস্তুত করতে পারেন এবং নিজেরা যেন আসার আগে একটা ভালো ইনফরমেশন পান। তো সবাই আসেন, কানাডায় সুযোগ আছে, এই সুযোগটি কাজে লাগান। কারণ এই সুযোগ হয়তো বা সবসময় পাবেন না, সবসময় থাকবে না। যখন এই সুযোগ আছে, এই সুযোগ কাজে লাগান। তো আজকে আমরা গাড়ি চলার পথে এবং গাড়ি থামিয়ে আপনাদের সাথে কথা বললাম। আজকে ইলিয়াস ভাই ড্রাইভ করছেন, বাংলাদেশে ইলিয়াস ভাই ড্রাইভ করেন। এখানে তিনি ড্রাইভ করতে একটু অস্বস্তি ফিল করছেন, কারণ বাংলাদেশের ডান সাইডে ড্রাইভিং থাকে আর এখানে বাম সাইডে। তিনি প্রথম আমার মনে হয় কানাডায় ড্রাইভিং করছেন। তো তার ড্রাইভিংটিও আমরা উপভোগ করলাম। আর আমাদের সাথে আছেন আমাদের ভাই তাজুল ভাই এবং আমাদের সাথে আছেন সিলেট জেলার এককালের কৃতি ফুটবলার, সাবেক ফুটবলার শামসুল আলম, তিনি আছেন পিছনে বসা। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি টরন্টোতে এসেছেন, আপনার টরন্টো যে সফর সেটি সফল হোক, সার্থক হোক এবং আপনার আগামী দিন ভালো কাটুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সিলেক্ট টু কানাডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গেই থাকুন। ইনশাল্লাহ আমরা আরো কোনো গুণী ব্যক্তিকে নিয়ে আবারও আপনাদের সাথে আমরা কথা বলবো। আজকে এই পর্যন্তই। খুদা হাফিজ।